নট অনলি বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছেন প্রফেসর ইউনূস। প্রফেসর ইউনূস নিজেই বলেছিলেন যে আমরা ছোটখাটো খেলোয়াড় নয়, আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বিশ্ব খেলোয়াড়। তো দর্শক, ভারতকে এবার এমন শায়েস্তা করছেন ডক্টর ইউনূস, টোটাল দক্ষিণ এশিয়ার চিত্র ডক্টর ইউনূস বদলে দিচ্ছেন, বদলে যাবে, ব্যাপক সাড়া পাচ্ছেন। চীন দক্ষিণ এশিয়ার না হলেও তারা ডক্টর ইউনূসকে সব ধরনের সহায়তা করছে। পাকিস্তান প্রফেসর ইউনূসের সাথে আছে, আর ভারতের প্রতি ভারতের সব প্রতিবেশী দক্ষিণ এশিয়ার সবাই অসন্তুষ্ট। যেমন শ্রীলঙ্কাও ভারতের উপর সন্তুষ্ট নয়, শ্রীলঙ্কায়ও চীনের প্রভাব ভারতের চাইতে অনেক বেশি, আর চীন তো ভারতের শত্রু। নেপাল, ভুটান, মালদ্বীপ সবাই ভারতের শত্রু এক কথায়। তো দর্শক, এই দক্ষিণ এশিয়ার এই ভারতের চালাকি, দাদাগি শেষ। ডক্টর ইউনূস খেয়ে দিয়েছেন। বাংলাদেশে ছিল সবচেয়ে অভয়ারণ্য ভারতের, সেটা খেয়ে দিয়েছেন, বিকল্প তৈরি করে ফেলেছেন। বাংলাদেশের মানুষ এখন চীন, পাকিস্তান যাবে, ইরান যাবে, তুরস্ক যাবে, এবং অল্প খরচে যাবে, ভারতের চাইতে কম খরচে। বাংলাদেশের মানুষ এক সময়, আপনাদের মনে আছে কিনা, যে ঢাকা থেকে ইসলামাবাদ, করাচি হাফ ভাড়া দিয়ে বিমানে যাওয়া যেত, স্টুডেন্টদের জন্য হাফ ভাড়া ছিল। এখন বাস চড়া, লঞ্চে চড়া যেরকম দুধ ভাত চাইলেই আপনি চলতে পারেন, এক সময় বিমানে ঢাকা থেকে করাচি যাওয়া ছিল এরকম দুধ ভাত। সেটা ওই ৭১-এর আগের কথা, ৬০-এর দশকের কথা। তা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক অত্যন্ত জোরালো হচ্ছে, মজবুত হচ্ছে। ভিসা ফ্রি, ভিসা লাগবে না, কিসের ভিসা? অন অ্যারাইভাল ভিসা লাগলে একটা সেল দিয়ে দেবে, বা ঘরে বসে অ্যাপসে আবেদন করবেন, ২৪ ঘন্টার মধ্যে ভিসা মিলে যাবে। ওটা আলাদা ভিসার মধ্যেই পড়ে না, কোনো জটিলতা থাকবে না। সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছেন। সার্ক যদি কার্যকর হয়, ভারতের চালাকি বন্ধ হয়ে যায়। ভারত ইচ্ছা করে সার্ককে অকার্যকর করে রেখেছিল। দেখেন, এখন সার্ক চালু করতে, পুনরুজ্জীবিত করতে সবাই যদি রাজি হয়, ভারত যদি একা না হয়, ভারত আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। অন্য সবাইকে নিয়ে প্রফেসর ইউনূস খেলবেন, ভারত একলা হয়ে যাবে। বরং ভারত বাধ্য হবে সার্কে আসতে, কিন্তু আগে পারেনি। বাংলাদেশ, হাসিনা তো ভারতের কথায় চলতো, যার ফলে সম্ভব হয়নি। কিন্তু এখন ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি সার্ককে চালু করে দিবেন, পুনরুজ্জীবিত করে দিবেন, ঘটনা ঘটবে। দর্শক, নিক্কি এশিয়ার একটা রিপোর্ট মানব জমিন অনুবাদ করে পাবলিশ করেছে, খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠ সম্পর্কে উভয় সংকটে ভারত। শুধু বাংলাদেশ পাকিস্তান না, বাংলাদেশ চীন ঘনিষ্ঠ সম্পর্কেও উভয় সংকটে ভারত। এর মানে এই যে আমরা উপরের অংশ যদি বাদ দিই, জাস্ট উভয় সংকটে ভারত, এই লাইনটাই দক্ষিণ এশিয়ার রাজনীতির চিত্র, রাজনৈতিক মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। যে ভারত এখন উভয় সংকটে পড়েছে প্রফেসর ইউনূসের ডিপ্লোমেসির কারণে, হাসিনা পতনের পর, এটা আমাদের জন্য আনন্দের খবর। ভারত এখন উভয় সংকটে, ভারত ইজ ইন আ ডিলেমা। আন্তর্জাতিক সম্পর্কের অচলাবস্থা ভাঙতে শীর্ষ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ। সম্প্রতি এর ভালো উদাহরণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ প্রকাশ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ক্রমবর্ধমান সমঝোতামূলক অবস্থান, এতে নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও নিজেদের পুনরায় সমরাস্ত্র সজ্জিত করা পরিকল্পনা গ্রহণ উদ্বুদ্ধ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ খবর দিয়েই নিক্কি এশিয়া বলছে, যদিও আকারে অনেক ছোট, তবু ঐতিহ্যগতভাবে বৈরী সম্পর্কে থাকা পাকিস্তান ও বাংলাদেশের উচ্চ পর্যায়ের সংলাপ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাকে পুনর্গঠনের পথে নিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেন, যা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। আর ২ মাস পর বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো নিয়মিত কার্গো শিপিং রুট চালু করেছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি মাইল ফলক। ডিসেম্বরে ৭ বছরের বিরতির পর দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালু হয়। নতুন বছরের সম্পর্ক উন্নয়নের এই গতি অব্যাহত আছে। জানুয়ারিতে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের বিশিষ্ট ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। ঢাকায় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় তারা। মানে একেবারে স্ট্যান্ডার্ড সম্পর্ক হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র $1 বিলিয়ন।
যার প্রধান অংশ ছিল তুলা ও পাট, অর্থাৎ পাকিস্তান থেকে বাংলাদেশ তুলা এবং বাংলাদেশ থেকে পাকিস্তান পাট রপ্তানি করা হতো। তা অনেক দূর ঘুরে আসতে হতো, সরাসরি জাহাজ আসতো না, মাধ্যম হয়ে আসতো। ফেব্রুয়ারিতে জাপান সফরের সময় দুই দেশের সহযোগিতা অন্যান্য সম্ভাবনার উপর জোর দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিশেষ করে তিনি উৎপাদনের ক্ষেত্রে জোর দিয়েছেন। চৌধুরী বলেন, বাংলাদেশ বিশাল রাষ্ট্রায়ত্ত কারখানা কাঠামো রয়েছে, তবু আমাদের চিনি আমদানি করতে হয়, কারণ আমাদের নিজস্ব উৎপাদন যথেষ্ট নয়। পাকিস্তানের বিনিয়োগ আমাদের বিদ্যমান কারখানাগুলোকে আধুনিকীকরণ করতে এবং বাংলাদেশের বাজারে চাহিদা মেটাতে সাহায্য করতে পারে। তিনি আরো বলেন, আমরা অবশ্যই সেই খাতগুলোকে কাজে লাগাতে পারি যেখানে পাকিস্তান অত্যন্ত দক্ষ। এখন ভারত নাই, শুধু বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান, বাংলাদেশ চীন, বাংলাদেশ চীন। ভারত ধৈর্যা চেয়ে চেয়ে দেখছে। ভারতের অনেক হোটেল মালিক হোটেল ব্যবসা ছেড়ে দিয়েছে, বাংলাদেশি লোকজন যেত, এখন যায় না, এখন তো ভিসাই পায় না। অনেক হাসপাতাল নাকি লাঠে উঠছে ব্যবসা, অনেকে নাকি হোটেল ব্যবসা ছেড়ে এখন পেঁয়াজ লাগাচ্ছে, যে হোটেল ব্যবসা শেষ, যুগ যুগ ধরে করে আসছিল, এখন শেষ। বাংলাদেশি লোকজন নাই মানে চলে না, হোটেল খালি পড়ে থাকে। শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সামরিক, শিক্ষা ও এই সামরিক শব্দটা শুনলেই তো ভারতের মাথা খারাপ হয়ে যাবে। বাংলাদেশ পাকিস্তান সামরিক সম্পর্ক, বাবা কি এখন হবে। আবার বাংলাদেশ চীন সামরিক সম্পর্ক, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও বিস্তৃত হয়েছে। জানুয়ারিতে বাংলাদেশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করেন। যৌথ সামরিক মহড়া ও অস্ত্র স্থানান্তর নিয়ে আলোচনা করেন তারা। একই সঙ্গে পারস্পরিক বৃত্তি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী বিনিময় এবং ঢাকায় পাকিস্তানের একজন খ্যাতনামা শিল্পীর পরিবেশনা দুই দেশের সংস্কৃতি সম্পর্কে আরো গভীর করেছে। এসব কিছুর পরেও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘ ও জটিল ঐতিহাসিক পটভূমিতে আবদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে ধর্মের ভিত্তিতে বিভক্ত হয় ব্রিটিশ শাসিত ভারত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ অংশের নাম হয় ভারত আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশে পাকিস্তান নামে। যাই হোক, এটা ইতিহাসটা টেনে এনেছে এখানে। 1971 সালে যুদ্ধের ইতিহাস টেনে এনেছে। তারপরে 15 বছরের শাসনামল হাসিনা কর্তৃত্ববাদী নীতির কারণে জনগণ খুব ভারতের দিকেও প্রসারিত হয়, কারণ ভারত ছিল তার প্রথম সমর্থক। ভারত বিষয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক ঢাকা ট্রিবিউন বাংলাদেশ সম্পর্কে ভারতের জানা উচিত এমন 10টি বিষয় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে ভারতের মনোভাবের কড়া সমালোচনা করে বলা হয়, সবচেয়ে বিরক্তিকর হলো তোমরা আমাদের কারণে স্বাধীন হয়েছে এই পুরনো বলি। 1971 সালে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে এনে অহংকার করার সময় শেষ হয়ে গেছে বলে মনে করি। দেখেন, এই 71 জিনিসটাই বাংলাদেশে এখন শুধু যারা রাজনৈতিক ধান্দাবাজি করে তারা ব্যবহার করে, কিন্তু দেশপ্রেমিকদের কাছে এখন 71 নিয়ে কোনো রাজনীতি করার জায়গা নেই, কারণ 71 একটা সেটেল ইস্যু এবং সবাই মেনে নিয়েছে। আর 71 নিয়ে কোনো বিতর্ক নেই, অতএব 71 নিয়ে রাজনীতি করার সুযোগ নেই। তো এটা হাসিনা সুযোগ করে দিয়েছিল। এখন বিএনপিও মাঝে মাঝে ভারতের কথায় 71 ব্যবসা করতে চায়, কিন্তু ধরা পারে না। অতএব ভারত এখন চোখে মুখে অন্ধকার দেখছে। বাংলাদেশকে স্থিতিশীল করার দায়িত্ব রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস প্রশাসনের, আর তাদের সমালোচনা চালিয়ে যাচ্ছে ভারতের পালিয়ে থাকা হাসিনা। আর সম্ভাব্য প্রত্যর্পণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনা না করলেও ইউনূস গত ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিতীয়বার মতো বৈঠক করেন। সামনে আরো বৈঠক হবে, পাকিস্তান থেকে আরো প্রতিনিধি দল আসবে। 1985 সালে এই যে সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। 8টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। যদিও সার্কভুক্ত দেশগুলো একত্রে বিশ্বের জিডিপি মাত্র 4% অবদান রাখে, তার বিশ্ব জনসংখ্যার 25% প্রতিনিধিত্ব করে। তবে 2014 সালের পর থেকে কোনো শীর্ষ সম্মেলন না হয় সংস্থাটি কার্যত নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। এখন বড় একটি প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস কেন এই মুহূর্তে অচল প্রায় এই সংস্থাটি পুনরুজ্জীবিত করতে চাইছেন? তা বুঝতে আমাদের 40 বছর আগের এই প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে 1969 সালে আফগানিস্তান সোভিয়েত আগ্রাসন। যদিও ভারত 1971 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি, মৈত্রী ও সহযোগিতার চুক্তি স্বাক্ষর করে, যা কার্যত একটি সামরিক জোটের রূপ নেয়। যে সময় দক্ষিণ এশিয়া অন্যান্য দেশগুলো তেমন কোনো নিরাপত্তা গ্যারান্টি ছিল না। ওই পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশে 1980 সালে আনুষ্ঠানিকভাবে সার্ক প্রতিষ্ঠা প্রস্তাব করেন বাংলাদেশ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার নিরাপত্তার জন্য, প্রত্যেক সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য বেসিক্যালি সার্ক প্রতিষ্ঠিত হয়। তো এখন আবার সেটা সামনে আনলে ভারতের দাদাগিরি থাকবে না, যেটা ওই 80 সালে প্রতিষ্ঠার পর থেকেও ভারতের দাদাগিরি ছিল না। ভারত শুরুতে এই প্রস্তাবকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। অঞ্চলের প্রধান শক্তি হিসেবে ভারত বহুপাক্ষিক আলোচনার পরিবর্তে দ্বিপাক্ষিক আলোচনাকে অগ্রাধিকার দিত, কেননা ভারত মনে করত সম্মিলিত পদক্ষেপে এই অঞ্চলে তাদের প্রভাব কমিয়ে দিতে পারে। এখন সবাই মিলে একসাথে বসলে ভারতের দাদাগিরি কমে যাবে,
ভারত আগে থেকেও ক্ষুব্ধ ছিল, কিন্তু কিছু করতে পারেনি। সার্ক কিন্তু এসেছিল। এখন ঠিক আছে, ভারত বাদে সার্ক চলবে, তখন তখন চালাকি কত প্রকার, কি কি বুঝবেন, উভয় সংকট কাকে, মানে ডক্টর ইউনূসের সাথে চালাকি মারাইতে আসলে মজা কাকে বলে। এদিকে এই চীন তো আছেই। সার্ক শুরু থেকেই আসিয়ানের তুলনায় এগিয়ে ছিল। এটি দ্রুত একটি চার্টার গ্রহণ করে, যা মূলত একটি আঞ্চলিক সংবিধান ও বার্ষিক, মানে সার্ক যথেষ্ট সম্ভাবনা জাগিয়েছিল। এখন আবার সার্ক সামনে আনতে পারলে এটার অর্থনৈতিক অথবা এমনকি কমন কারেন্সি থেকে শুরু করে আরো নানান আলোচনা আছে সার্কের। এখন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এক্সপার্টরাও ডক্টর ইউনূসের উদ্যোগকে সমর্থন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন ইউনূসের এই উদ্যোগকে সমর্থন করেন। তিনি বলেন, এটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা প্রসারে বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকার পুনরুজ্জীবনকে প্রতিফলিত করে। এর মাধ্যমে বাংলাদেশ নিজেকে এমন একটি শক্তি হিসেবে পুনর্গঠন করছে যা দেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, বিপরীতে নির্দিষ্ট শক্তি মানে ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতিকে সম্পৃক্ত করতে চায় না। তবে নয়াদিল্লি এটাকে নেগেটিভলি দেখছে। নেগেটিভলি দেখে লাভ নেই, ভারত আসুক না আসুক, সার্ক সামনে আসলে ভারত আরো বেশি বেকায়দায় পড়বে। তো দর্শক, এভাবে পুরো দক্ষিণ এশিয়ার এই সার্ক পুনর্জীবিত করার যে উদ্যোগ ডক্টর ইউনূসের, এর মধ্য দিয়ে এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, পাকিস্তান চীন সম্পর্ক, ভারতকে একঘরে করে রাখা, ভারতকে ডলা দেয়া, এর মধ্য দিয়ে পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরে যাচ্ছে। 54 বছর পর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে না, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ভারতকে এখন গোনে না, ভারত বাংলাদেশকে নিয়ে এখন ভয় পায়। জিয়াউর রহমানের সময়ও এত ভয় পেত না ভারত, যেটা ডক্টর ইউনূসের সময় পায়। এত চিন্তিত ছিল না ভারত, যেটা ডক্টর ইউনূসের সময় চিন্তিত। অতএব বাংলাদেশের রাজনীতিতে স্বাধীন সার্বভৌম এই পরিচয়ে 54 বছরের ইতিহাসে আমরা একটা নজিরবিহীন দৃশ্যে আছি।